ভূতমশাই, যেখানে ভয়ও ভয় পায়। ভূতমশাই চ্যানেলে আমরা আপনাদের নিয়ে যাই অজানা রহস্যময় আর ভয়ঙ্কর এক ভৌতিক জগতে। আমি মেহেদি এবং আমি আপনাদের জন্য তুলে ধরব সেই সব গল্প যা শুনে আপনারা শিউরে উঠবেন। প্রাচীনকালের লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ভূতের গল্প সব কিছুই আমরা তুলে ধরব আপনাদের সামনে। তাহলে আর অপেক্ষা কিসের? আলো নিভিয়ে বসুন, কানে হেডফোন লাগান এবং ডুব দিন ভৌতিক অভিজ্ঞতার এক অদ্ভুত জগতে। ভূতমশাই চ্যানেলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন। মনে রাখবেন, ভূতমশাই, যেখানে ভয়ও ভয় পায়। তো চলুন শুরু করছি আজকের গল্প। বটগাছে জিনের বাড়ি। রফিক এক দৃষ্টিতে সেই ছায়ামূর্তির দিকে তাকিয়েছিল। তার হাত পা যেন এক জায়গায় আটকে গেছে, নড়তে পারছে না। সেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর সাথে সাথে বাতাস ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ ছায়ার কণ্ঠস্বর শোনা গেল, গভীর আর গা ছমছমে। আমি সেই বট গাছের অভিশাপ, যে গাছ তোমার বাপ কেটেছিল। তুমি তার বংশধর, তোমার রক্তে সেই পাপ বয়ে বেড়াচ্ছে। তুমি ছাড়া আর কেউ নেই, এবার তোমার পালা। রফিক দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর অবশ হয়ে গেছে। সে নিজেকে এক প্রকার টেনে বাইরে বের করার চেষ্টা করল, কিন্তু তার মনে হচ্ছিল ঘরটা যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। তার চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে উঠল আর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হলো। ঘটনাটি ঘটার পর রফিক বেশ কিছুদিন অসুস্থ ছিল। গ্রামের মানুষ বলছিল এইবার রফিকেরও টিকবে না, জিন তাকে ছেড়ে দেবে না। কিন্তু রফিক সুস্থ হয়ে উঠলে ধীরে ধীরে, তবে তার শরীর থেকে প্রাণশক্তি চলে গিয়েছিল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি দানা বাঁধছিল, যেন কেউ তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। একদিন রফিক তার বাবার পুরনো বন্ধুর কাছে গেল, যিনি গ্রামের বুড়োদের একজন এবং গাছ নিয়ে সবার চেয়ে বেশি জানেন। তিনি বললেন, বাবার পাপের ফল এখন তোমার উপর এসে পড়েছে। এই জিন তোমার বংশ ধ্বংস করতে প্রতিজ্ঞা নিয়েছে। যতক্ষণ না তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাও, সে তোমার পিছু ছাড়বে না। রোহিত জিজ্ঞাসা করলো, তাহলে কি করতে হবে আমাকে? বুড়ো এক গভীর শ্বাস ফেলে বলল, গাছ কাটার সময় কিছু রক্ত মাটিতে মিশেছিল। সেই রক্তের সাথে জিনের আত্মা আবদ্ধ ছিল। সে মুক্তি পেয়েছে, কিন্তু তার প্রতিশোধ এখনও অসম্পূর্ণ। তোমাকে একটা কাজ করতে হবে। তুমি তোমার বাবার রেখে যাওয়া বংশের সব চিহ্ন মুছে ফেলতে হবে, তবে হয়তো মুক্তি মিলতে পারে তোমার। পারবা কি তুমি? রফিক ভয় আর দ্বিধায় পড়ল। সে কখনো এসব অদ্ভুত ব্যাপারে বিশ্বাস করত না, কিন্তু ধীরে ধীরে তার উপর যেসব ঘটনা ঘটছিল তাতে তার চিন্তা বদলে যাচ্ছিল। একদিন গভীর রাতে রফিক ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু শোবার ঘরের জানালা খোলা থাকায় হালকা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ছিল। সে হঠাৎ অনুভব করলো কারণ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। প্রথমে ভেবেছিল এটি তার ভুল হচ্ছে, কিন্তু যখন সে উঠে বসলো তখন দেখল জানালা থেকে ভেতরে ঢুকে আসা একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটির কাছে আসতেই রফিক চিৎকার করে উঠল, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না। ঘরটা ঠান্ডা হয়ে গেল আর সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, তোমার বাপের গুনাহের ফল তুমি ভোগ করবে। তোমার রক্তে সেই অভিশাপ বয়ে চলেছে। পরের দিন সকালে রফিক এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলো। তার ঘরের মেঝেতে লাল রঙের মতো কিছু দাগ দেখতে পেল। প্রথমে ভেবেছিল রং হয়তো, কিন্তু পরে বুঝতে পারল সেই রক্তের দাগ, যা তার বাবার পাপের চিহ্ন হিসাবে এখানে এসেছে। রফিকের মন ধীরে ধীরে কাঁপতে লাগলো। গ্রামে অনেকেই বলছিল রফিকের বাঁচার আর উপায় নেই, তার মৃত্যু অনিবার্য। তবুও রফিক চেষ্টা চালিয়ে গেল। সে অনেক জায়গায় সাহায্য চাইল। স্থানীয় একজন মোল্লার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। মোল্লা তাকে জানালো এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার খুব কঠিন,
মোল্লা কিছু দোয়া ও পানি পড়া দিয়ে বলল, এগুলো ঘরের চারপাশে ছিটিয়ে দিও এবং কিছুদিন নিয়মিত নামাজ পড়ো। আল্লাহর ইচ্ছায় হয়তো জিনের প্রভাব কমে যাবে ইনশাল্লাহ। রফিক দোয়া তাবিজ সব করল, কিন্তু কোনো লাভ হলো না। তার ঘুমিয়ে আসতে সেই ছায়ামূর্তি, সেই জিন। দিনের বেলা কোথাও যেতে ভয় পেত, কারণ মনে হতো পেছনে কেউ আছে। সে তার পুরনো বাড়ি বিক্রি করার চিন্তা করলো, কিন্তু কেনার মতো কেউ ছিল না। গ্রামের মানুষ বলল, এই অভিশপ্ত বাড়ি, কেউ এখানে থাকতে পারবে না, কেরা কিনবে এই অভিশপ্ত বাড়ি। এরই মাঝে এক রাত যখন রফিক পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ল এবং ভেবেছিল সব ছেড়ে দিয়ে চলে যাবে, তখনই ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। গভীর রাতে সে তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। হঠাৎ ঘরের ভেতর প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। জানালা বন্ধ থাকলেও বাতাস ঢুকছিল, আর ঘরের বাতিগুলো এক এক করে নিভে যেতে লাগলো। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীর অবশ হয়ে গেল। তার সামনে ধীরে ধীরে আবার সেই ছায়াটি ভেসে উঠল, সেই জিন। আর সেই গা ছমছমে কণ্ঠস্বর শোনা গেল, তোমার পালা এসে গেছে, তুমি পালাতে পারবে না। রফিকের মাথায় হাজারো চিন্তা ঘুরছিল। এটা কি সত্যি জিনের কাজ, নাকি তার মনের বিভ্রম? হঠাৎ করে ছায়াটা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। রফিক চিৎকার করতে করতে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত, আর চারপাশে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। তার মনে হলো কেউ তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। সে দৌড়ে গ্রামের মোল্লার বাড়ির দিকে গেল, কিন্তু মোল্লার কাছে পৌঁছানোর আগেই রফিকের পথ আটকে দাঁড়ালো সেই ছায়া, সেই জিন। ছায়াটি তাকে ঠেলে মাটিতে ফেলে দিল আর কণ্ঠস্বরে বলল, তোমার পালার পথ নেই। গাছের অভিশাপ শেষ হওয়া পর্যন্ত কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। রফিক যখন মোল্লার কাছে ছুটে যাচ্ছিল, তখন তার মনের মধ্যে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেই ছায়া তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল, আর তার কানে সেই কণ্ঠস্বর বারবার গুঞ্জন করছিল, তোমার পালানোর পথ নেই, তোমার বংশের ধ্বংসই আমার লক্ষ্য। রফিক জানতো না কিভাবে নিজেকে বাঁচাবে। তার মনে হচ্ছিল পুরো পৃথিবী তার বিরুদ্ধে হয়ে গেছে। মোল্লার বাড়িতে পৌঁছানোর পর সে দরজায় আশ্রে পড়ল। মোল্লা দরজা খুলে দেখে আতঙ্কিত হয়ে গেল। রফিকের মুখ ছিল বিবর্ণ, ঠোঁট কাঁপছিল, আর তার শরীর যেন শীতল হয়ে গেছে। মোল্লা দ্রুত তাকে ভেতরে নিয়ে এলো, কিন্তু রফিক কথা বলতে পারছিল না। তার শরীরে যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। মোল্লা তার হাত ধরে কিছু দোয়া পড়তে লাগলো, তার মাথায় পানি ছিটালো। কিছুক্ষণ পর রফিক একটু সুস্থ হলো, কিন্তু তার মুখের আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। মোল্লা সাহেব, সে ধীরে ধীরে বলল, আমি মনে করি আমি শেষ হয়ে যাচ্ছি। জিন আমাকে ধ্বংস করতে এসেছে মোল্লা সাহেব। আমার বাবার পাপের জন্য আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে মোল্লা সাহেব। আমি আর পারছি না। মোল্লা তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার নিজেরও মনে হচ্ছিল ব্যাপারটা অনেক গভীর কিছু। এই জিন খুবই শক্তিশালী। মোল্লা বলল, এটা সাধারণ কোনো আত্মা নয়। গাছের সাথে এর আত্মা একীভূত ছিল, আর সেটা কাটা পড়া, যার পরে এই জিন মুক্ত হয়েছে। আমাদের শক্ত দোয়া আর আল্লাহর সাহায্য ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে চিন্তা করো না রফিক, সব ঠিক হয়ে যাবে। রফিক মোল্লার কথা শুনছিল, কিন্তু তার মনে হচ্ছিল জিন যেন তার চারপাশে অদৃশ্যভাবে ঘুরছে। সেই ছায়ার অস্তিত্ব যেন বাতাসের মধ্যে মিশে আছে, তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে। রাত গভীর হচ্ছিল, আর মোল্লা তাকে বলল, আজ রাতে এখানেই থাকো, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রফিক সেই রাতটা মোল্লার ঘরে কাটানোর সিদ্ধান্ত নিল, কিন্তু রাত যত গভীর হলো, তার চারপাশের পরিবেশও যেন আরও অস্বাভাবিক হতে লাগলো। মোল্লার ঘরে জানালা বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই জানালার কাছে ঠক ঠক শব্দ হতে শুরু করলো, যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। মোল্লা জানালার দিকে তাকিয়ে বললেন, এটা ওর কাজ, সে তোমাকে ছাড়বে না। রফিক আতঙ্কিত হয়ে পড়ল, আমি কিভাবে বাঁচবো মোল্লা সাহেব? আপনি বলেছিলেন দোয়া করলে মুক্তি পাবো, কিন্তু আমি প্রতিদিন আরও বেশি ভয় পাচ্ছি। সে আমার খুব কাছাকাছি চলে এসেছে। মোল্লা গভীর কণ্ঠে বলল, দোয়া করলেও এই জিন
খুবই পুরনো এবং ভয়ানক। এর সাথে লড়াই করা সহজ নয়। আমরা চেষ্টা করছি, কিন্তু পুরোপুরি মুক্তি পেতে হয়তো তোমাকে আরও কিছু করতে হবে। রাতের মধ্যভাগে হঠাৎ করেই বাতাস থেমে গেল। ঘরের ভেতরে একটা নিস্তব্ধ নেমে এলো, যা আরও ভয়ানক। রফিক মনে করতে পারছিল না কখন এমন নিঃশব্দ রাত দেখেছে। তারপরও হঠাৎই ঘরের এক কোণ থেকে একটা ঠান্ডা হাওয়ার স্রোত বইতে শুরু করলো। মোল্লা দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু সে হাওয়া ক্রমশ ঠান্ডা হতে থাকলো, ঠান্ডা হয়ে গেল। আর ঘরের মধ্যে একটা ছায়া মূর্তি ভেসে উঠল। মোল্লা ভয় না পেয়ে সাহসের সাথে দোয়া পড়া অব্যাহত রাখলেন, কিন্তু রফিকের চোখের সামনে সেই ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। রফিক প্রথমবারের মতো সেই ছায়ার মুখ দেখতে পেল। এটা কোনো সাধারণ ছায়া নয়, বরং একটা লম্বা কালো পোশাক পরা ফ্যাকাশে মুখের আকৃতি। তার চোখগুলো লাল, তার মুখে বিকৃত এক হাসি। রফিক দেখলো সেই মুখ তার দিকে ঘুরে বলছে, তুমি পালাতে পারবে না, তোমার রক্ত আমার কাছে দান করা হয়েছে। রফিক মাথা ঘুরে গেল। সে অনুভব করলো তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে যাচ্ছে। তার শরীর অবশ হয়ে পড়ল, আর চোখ ধীরে ধীরে বন্ধ হয়েও আসছিল। সে দেখলো ছায়া ধীরে ধীরে তার দিকে আসছে। মোল্লার দোয়া পড়া চলতেই থাকলো, কিন্তু রফিক আর কিছু শুনতে পারছিল না। তার দৃষ্টি শক্তি ম্লান হয়ে গেল, আর তার চারপাশে শুধু অন্ধকার দেখতে পেল। রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু রফিক আর সেই আগের রফিক রইল না। সকালে মোল্লা দেখলেন রফিকের শরীর অবশ হয়ে পড়েছে, চোখে ভয় জমে আছে, আর মুখে কোনো সাড়া নেই। মোল্লা দৌড়ে গ্রামের লোকজনকে ডাকলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটেছে। রফিক ছিল নিঃসাড়, কিন্তু তার নিঃশ্বাস চলছিল। মোল্লা বললেন, জিন তার উপরে এমনভাবে আঘাত করেছে যে সে বেঁচে আসে, কিন্তু হয়তো আর বেশি দিন বাঁচবে না। এই অভিশাপ খুবই শক্তিশালী। রফিককে বাঁচানোর জন্য আরও অনেক চেষ্টা চালানো হলো, কিন্তু প্রতিদিন তার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছিল। গ্রামে গুঞ্জন চলছিল, গাছের জিন শেষ পর্যন্ত তার বংশের ধ্বংস করতে এসেছে। রফিক হয়তো বাঁচবে না। কিছুদিন পর রফিকের অবস্থা আরও খারাপ হলো। তার শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছিল, আর মুখে কোনো ভাষা প্রকাশ পাচ্ছিল না। তার চোখের ভেতরে এক ধরনের শূন্যতা বাসা বেঁধেছিল। গ্রামের মানুষজন ভাবছিল এই ছায়া আর কখনো রফিককে ছাড়বে না। রাতের বেলা গ্রামের লোকজন রফিকের বাড়ির চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা। কেউ বলে রফিকের বাড়িতে জিন ফিরে এসেছে, সে শেষবারের মতো আঘাত করবে। আরেকজন বলল কেউ তাকে বাঁচাতে পারবে না, তার পাপের ফল এখন তাকে ভোগ করতেই হবে। এখানেই গল্পটি থেমে গেল, যেন পরের পর্বের জন্য আরও রহস্য রেখে যাওয়া হলো। রফিক কি বাঁচতে পারবে এই জিনের থেকে, এবং জিন কি তার প্রতিজ্ঞা বংশের ধ্বংস করতে পারবে? জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আবারও পরশু দেখা হবে গল্পের শেষ পর্ব নিয়ে। আশা করি গল্পটি ভালো লেগেছে। আপনারা অনেকেই গল্পটি দেখেন, কিন্তু লাইক কমেন্ট করেন না। যদি একটা লাইক এবং কমেন্ট করেন, এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছায় যাবে এবং আমার কষ্টের ফল আমি পাব। তাই বন্ধুরা, দয়া করে আমার গল্পটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার তিনটাই চাচ্ছি না, অন্তত একটা লাইক কমেন্ট করবেনই প্লিজ। একটা কুইজ রইল আপনাদের সামনে, যে উত্তরটা দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। রফিকের বাবা পেশায় কী ছিল? যারা প্রথম পর্বটি দেখেছেন তারাই বলতে পারবেন। তো প্রথম পর্বটি পড়ে আসবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো এবং উপরে আই বাটনে দেওয়া হলো। এই ভিডিওটির শেষেও পেয়ে যাবেন গল্পের প্রথম পর্ব। তাই জলদি শুনে আসুন, এবং বটগাছে জিনের বাড়ির দ্বিতীয় পর্বে আপনারা এসে কমেন্ট করুন রফিকের বাবা পেশায় কী ছিল। বলতে পারলে রয়েছে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন ভূত মশাই যেখানে ভয় পায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।